1980-এর দশক করাচি শহর পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী, কিন্তু অপরাধ দুনিয়ার এক জ্বলন্ত জাহান্নাম, যেখানে প্রতি গলিতে লুকিয়ে থাকা সাধারণ দেখতে মানুষ হয়তো কোনো না কোনো এজেন্সি হয়ে কাজ করছে। এমন একটি শহরে নিজের আসল পরিচয় মুছে কোনো ব্যক্তি যদি 7 বছর কাটিয়ে দেয়, তাও আবার ভারতের প্রধান শত্রুভাবাপন্ন দেশের মাটিতে, তবে আপনি তাকে কি বলবেন? রোমাঞ্চ নাকি স্রেফ আত্মহত্যা? একজন ধুরন্ধর যিনি শত্রু দেশের ভিতরে বসে পুরো সিস্টেমকে নাড়িয়ে দেন, কোনো বন্দুক না ধরে, কোনো গুলি না চালিয়ে। অজিত ডোভাল আজকের ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন সময়ের এক অদৃশ্য ছায়া। করাচির ব্যস্ত বাজার, রিক্সা, ট্যাক্সি আর মানুষের ভিড়। ঠিক এই ভিড়ের মাঝে একজন দাড়িওয়ালা লোক হাঁটেন। প্রথম দর্শনে তাকে করাচির যে কোনো সাধারণ মুসলিম নাগরিক, স্থানীয়দের মতো নিখুঁত উর্দু ও সিন্ধি ভাষায় কথা বলেন তিনি। বাজার থেকে সবজি কেনেন, প্রতিবেশীর সাথে চা খান, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়েন। কিন্তু এই সাধারণ চেহারার পিছনে ছিল ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা র এর সবচেয়ে গোপন অস্ত্র। তিনি যখন ভারতের সীমান্ত পার হয়ে পাকিস্তানে পা রাখলেন, তখন তার কোনো সরকারি সাহায্য ছিল না, ডিপ্লোম্যাটিক কোনো ইমিউনিটি, না কোনো সুরক্ষা বলয়। ছিল বুক ভরা সাহস, এক ভুয়া পরিচয়পত্র এবং অসীম বুদ্ধি। করাচির রাস্তায় হাঁটার সময় ডোভালের প্রতিটি পদক্ষেপ হতে হতো নিখুঁত এবং নির্ভুল। ভুল করে যদি তিনি কোনো ভারতীয় অভ্যাসে সাড়া দিয়ে ফেলেন, বাংলা কিংবা হিন্দির কোনো টান তার উর্দুতে চলে আসে, তবেই শেষ। প্রতিটি সেকেন্ডে বেঁচে থাকার এই লড়াই কেবল শারীরিক ছিল না, এটি ছিল চরম মনস্তাত্ত্বিক পরীক্ষা। দিনের পর দিন তিনি করাচির চায়ের দোকানগুলোতে বসে থাকতেন, লক্ষ্য একটাই, আইএসআই এবং স্থানীয় গ্যাংস্টারদের গোপন খবরাখবর কানে তোলা। কে করাচিতে আসছে, কার সাথে অস্ত্রের লেনদেন হচ্ছে, কোন রুটে ভারতীয় জঙ্গি পাঠানোর ছক কষা হচ্ছে, সব তার মাথার ভেতর এক অদৃশ্য ডায়েরিতে জমা হচ্ছিল। একজন আন্ডারকভার এজেন্টের সবচেয়ে কঠিন কাজ কি? মানচিত্র চুরি করা, কোনো গোপন নথি চুরি করা, বন্দুক চালানো না। তার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে প্রতি সেকেন্ডে এক নতুন মানুষ হিসেবে বেঁচে থাকা, যেখানে সে নিজের পরিচয়, নিজের নাম, নিজের জন্মভূমি, নিজের ধর্ম, এমনকি নিজের চিন্তা করার ধারণা পর্যন্ত ভুলে যেতে হয়। কারণ সামান্যতম ভুল অভ্যাস, যেমন ঘুম থেকে উঠে হিন্দিতে কথা বলা কিংবা ভারতীয় ভঙ্গিতে হাত মেলানো, মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। অজিত ডোভাল যখন করাচির মাটিতে পা রাখেন, তখন অজিত নামটা সম্পূর্ণ মুছে ফেলা হয়েছিল। তার জন্য তৈরি করা হলো এক নতুন অতীত এবং এক নতুন ইতিহাস। তিনি সাধারণ লোকের চায়ের দোকানগুলোতে সময় কাটাতে শুরু করেন। সেখানে তিনি সারাদিন চুপচাপ বসে থাকতেন, সাধারণ মানুষের কথাবার্তা শুনতেন, কারা কোন এলাকায় কাজ করছে, করাচির রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে, আর কোন কোন গলিতে কোন গ্যাংস্টার রাজত্ব চলছে। তাকে এমন ভাবে মিশে যেতে হয়েছিল যেন স্থানীয় মানুষদের মনে হয়, আরে এ তো আমাদের খুব পরিচিত, এই গলিতেই তো তার জন্ম। কিন্তু এই নিখুঁত কাজটি করা মানে হচ্ছে আগুনের উপর দিয়ে হাঁটার মতো। 80-এর দশকে করাচি শুধু পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী ছিল না, এটি ছিল সমগ্র দক্ষিণ এশিয়ার অপরাধের কেন্দ্রবিন্দু। করাচির লিয়ারি এলাকা পরিণত হয়েছিল এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। সেখানে একদিকে ছিল রোমান ডাকাতের দুর্ধর্ষ গ্যাংস্টাররা, আর অন্যদিকে ছিল স্থানীয় পুলিশ ও আইএসআই এর বিষাক্ত আতাত। করাচির এই আন্ডারওয়ার্ল্ড কেবল ড্রাগস বা অস্ত্র চোরাচালানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের সবচেয়ে বড় আখড়া। অজিত ডোভালের মূল মিশন ছিল করাচির গ্যাংস্টাররা কিভাবে আইএসআই এর সাহায্য নিয়ে ভারতের ভেতরে জঙ্গি এবং সন্ত্রাস ছড়াচ্ছে তা বের করা। তিনি সাধারণ এক ধুরন্ধর ব্যবসায়ী বা সোর্স হিসেবে ধীরে ধীরে এই অপরাধ জগতের কাছাকাছি পৌঁছাতে থাকেন। তিনি কখনো উগ্রপন্থীদের আড্ডায় সোর্স হিসেবে কাজ করতেন, আবার কখনো গ্যাংস্টারদের খবরের উপর নজর রাখতেন। তিনি জানতেন সোজা পথ দিয়ে তথ্য পাওয়া যাবে না, তাই তিনি করাচির অন্ধকার গলিগুলোর মধ্যস্থতাকারী বা ইনফর্মারদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করেন। কিন্তু সেই জগতের কাউকে বিশ্বাস করা মানেই নিজের পিঠে নিজে ছুরি মারা। দিনে গ্যাংস্টার আর রাতে স্পাইদের মধ্যে উঠা বসা, আর রাতে করাচির একটি ছোট্ট অন্ধকার ঘরে একা বসে থাকা। চিন্তা করুন, এমন এক জীবনের কথা যেখানে আপনি আপনার পরিবারকে ফোন করতে পারবেন না, আপনার নিকট আত্মীয় স্বজনরা জানতেও পারবে না আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন। প্রতিদিন রাতে দরজা শক্ত করে আটকানোর পর তাকে ভাবতে হয়, এই রাতে শেষে বুঝি দরজায় করা নাড়বে আইএসআই। এই আন্ডারকভার লাইফে কোনো গ্ল্যামার ছিল না, কোনো হিরোইজম ছিল না, এটি ছিল শুধু কেবল নিঃসঙ্গতা আর চরম মানসিক চাপ। তার ছোট্ট একটি ভুল পা ফেললেই ভেঙে পড়বে ভারতের সবচেয়ে বড় আন্ডারকভার নেটওয়ার্ক।
কিন্তু এরই মধ্যেই করাচির এক স্থানীয় মসজিদে তিনি এমন এক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছেন যেখানে তার আসল পরিচয় বেরিয়ে পড়ার উপক্রম হয়েছিল। সেই এক সেকেন্ডেই তার পুরো 7 বছরের মিশন ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। এশারের নামাজের সময় করাচির এক স্থানীয় মসজিদে মানুষের ভিড়। ডোভাল অজু শেষ করে নামাজের পেছনের সারিতে শান্তভাবে দাঁড়িয়ে গেলেন। মসজিদে আসা সাধারণ মানুষ রাজনৈতিক চক্রান্তের মধ্যে থাকেন। ছদ্মবেশ বজায় রাখা সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মসজিদ। কিন্তু তিনি জানতেন না, আজ রাতের নামাজ তার জন্য হতে যাচ্ছে জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়ঙ্কর পরীক্ষা। নামাজ শেষ হলো, মানুষজন একে একে উঠে চলে যাচ্ছে। ডোভালও ধীর পায়ে মসজিদের বাইরে বের হওয়ার জন্য পা বাড়ালেন। ঠিক তখনই পেছন থেকে এক বয়স্ক তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, শুনুন, একটু দাঁড়ান। ডোভালের পা দুটি যেন মাটির সঙ্গে জমে গেল। আন্ডার কভার ট্রেনিং এর প্রথম নিয়ম ছিল হঠাৎ চমকে ওঠা যাবে না। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তিনি ঘুরে দাঁড়ালেন। সামনে এক দাড়িওয়ালা বয়স্ক ব্যক্তি, যার চোখ দুটো অস্বাভাবিক তীক্ষ্ণ। লোকটি ডোভালের দিকে কয়েক পা এগিয়ে গেল। ডোভাল হেসে স্বাভাবিক ভঙ্গিতে বললেন, জি ভাই, বলুন, কোনো সাহায্য করতে পারি? লোকটি কিন্তু হাসল না। তিনি ডোভালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর ডোভালের ডান কানের দিকে হাত দিয়ে একটি বাক্য উচ্চারণ করলেন, যা শুনে ডোভালের বুকের ভেতরটা বরফ হয়ে গেল। লোকটি নিচু কিন্তু গম্ভীর গলায় বললেন, আপনি হিন্দু, তাই না? সময় যেন থমকে গেল। মস্তিষ্কে হাজারটা চিন্তা একসাথে আছড়ে পড়লো। মসজিদের ভিতরে যদি সে চিৎকার করে ওঠে এই হিন্দু, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে উন্মুক্ত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলবে, অথবা কয়েক মিনিটের মধ্যে আইএসআই পুরে দিবে টর্চার সেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই ব্যক্তি বুঝতে পারলো? আসলে অজিত ডোভালের কানের মধ্যে ছিল একটি ছোট্ট ফুটু, যেটা হিন্দু রীতি অনুসারে ছোটবেলায় করানো হয়। অজু বানানোর সময় ওই ব্যক্তি তার কানের এই ছোট ছিদ্রটি লক্ষ্য করেছিল। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ডোভাল নিচু গলায় বললেন, হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরেছেন। আমি জন্মসূত্রে হিন্দু ছিলাম, কিন্তু বহু বছর আগে আমি সত্যের আলো পেয়েছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার এই কান ফোটানো চিহ্নটা আমার সেই অতীতে ফেলে আসা জীবনের এক পাপের স্মৃতি, যা আমি চেষ্টা করেও মুছে ফেলতে পারবো না। ডোভাল এমন এক বেদনা বিদুর ও আবেগঘন ভঙ্গিতে কথাটি বললেন যে সে বয়স্ক লোকটির চোখে সন্দেহ নিমেষেই করুণায় বদলে গেল। লোকটি ডোভালের কাঁধে হাত রেখে অনুশোচনা করে বললেন, আমাকে মাফ করবেন ভাই, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আল্লাহ আপনার ঈমান আরো মজবুত করুন। লোকটি হেঁটে চলে গেলেন, কিন্তু ডোভাল শান্তভাবে নিজের কপাল থেকে জমা থাকা শীতল ঘাম মুছলেন। সে এক সেকেন্ডে মৃত্যু ও জীবন মাত্র এক বাক্যের ব্যবধানে দাঁড়িয়েছিল। কিন্তু বিপদ তখনও কাটেনি। করাচির আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টাররা এবং আইএসআই বুঝতে পেরেছিল ভারতের কোনো অদৃশ্য ছায়া তাদের আশেপাশে ঘুরছে। ডোভালের প্রধান কাজ এই নয় যে শুধু ছদ্মবেশ ধারণ করে জীবনযাপন করা, বরং আসল কাজ ছিল তথ্য সংগ্রহ করে ভারতকে দেওয়া, যা হাজার হাজার মাইল দূর থেকেও ভারতের সুরক্ষা নিশ্চিত করছে। তিনি একটি ডাবল লাইফ পরিচালনা করতে শুরু করেছিলেন। দিনের বেলায় করাচির একটি ছোট্ট বাজারে সাদামাটা কাজ বা ব্যবসা, আর রাত হলেই তিনি পরিণত হতেন একজন দক্ষ তথ্য সংগ্রাহক বা ইনফরমেশন গ্যাদারার। তিনি করাচির পোর্ট, সমুদ্র বন্দর এবং সেনানিবাসের আশেপাশের চায়ের দোকানগুলোকে বানিয়েছিল তার মূল ঘাঁটি। যখন সেনাবাহিনীরা বা আইএসআই সংস্থা কিংবা গ্যাংস্টাররা সেখানে বসে আড্ডা দিত, তখন তিনি এক কোণে চুপ করে বসে চায়ের কাপে চুমুক দিতেন। সাধারণ মানুষের জন্য ছিল এটি আড্ডায় মাতামাতি, কিন্তু অজিত ডোভালের জন্য ছিল এগুলো মূল্যবান সামরিক তথ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইন্টারনেট কিংবা আধুনিক প্রযুক্তি ছাড়া ডোভাল কিভাবে এই তথ্য ভারতের কাছে পাঠাতো? ডোভাল ব্যবহার করতেন বিশ্ববিখ্যাত স্পাই কৌশল ডেড ড্রপ। করাচির নির্দিষ্ট কিছু পুরনো দালানের ফাঁকে কিংবা নির্দিষ্ট কোনো পার্কের বেঞ্চের নিচে অত্যন্ত গোপনীয় ভাবে ছোট ছোট মাইক্রো ফিল্ম বা কোডেড বার্তা রেখে আসা হতো। ভারতের RAW এর অন্যতম হ্যান্ডেলাররা সেই সংকেত বুঝে সেই স্থান থেকে নথিগুলো তুলে নিত। ডোভাল ও সেই হ্যান্ডেলাররা কখনো একে অপরের মুখোমুখি হতেন না, কারণ একজন ধরা পড়লেই যেন অন্যজনের ক্ষতি না হয়। ডোভাল যে তথ্যগুলো সংগ্রহ করেছিল সেগুলো ছিল চাঞ্চল্যকর। করাচি হয়ে ভারতের অনুপ্রবেশের রুটগুলোর গোপন মানচিত্র, পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক কোন কোন ভারতীয় গ্যাংস্টারদের আর্থিক সাহায্য পাঠাচ্ছে তার খসড়া নথি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচির কোন ধাপে রয়েছে তার একটি পরোক্ষ হিসেব। প্রতিটি নথির মূল্য ছিল হাজার হাজার মানুষের জীবন, আর প্রতিটি নথি সংগ্রহের পেছনে লুকিয়ে ছিল ডোভালের নিজের জীবন।
কখনো কখনো জরুরি তথ্য এতটাই দ্রুত ভারতে পাঠানো দরকার হতো যে ডেড ড্রপের জন্য অপেক্ষা করার সময় থাকতো না। তখন ডোভাল ব্যবহার করতেন কোডেড রেডিও বার্তা বা থার্ড কান্ট্রি মেলিং সিস্টেম। তিনি করাচির পোস্ট অফিসগুলো থেকে দুবাই কিংবা নেপালের ভুয়া ঠিকানায় সাধারণ কিছু বাণিজ্যিক চিঠি পাঠাতেন, কিন্তু সেই চিঠির লাইনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকতো কোডেড ল্যাঙ্গুয়েজ। বাহ্যিকভাবে মনে হতে পারে দুইজন কাপড় ব্যবসায়ীর হিসেব নিকেশের চিঠি, কিন্তু এর হেডকোয়ার্টারে বসা ডিকোডাররা এক নিমেষেই ধরে ফেলতেন সে অক্ষরের আড়ালে করাচির সেনা সদরে কি গোপন পরিকল্পনা লুকিয়ে আছে। ১৯৮০-এর দশকের শেষের দিক করাচি শহর তখন কেবল অপরাধীদের আস্তানা নয়, এটি পরিণত হয়েছিল ভারতের বিরুদ্ধে এক অদৃশ্য যুদ্ধ এর আসল হেডকোয়ার্টারে। করাচির গ্যাংস্টাররা এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এক বিষাক্ত চুক্তিতে আবদ্ধ হয়। কৌশলটি ছিল সোজা, আইএসআই গ্যাংস্টারদের রাজনৈতিক ও আইনের হাত থেকে সুরক্ষা দেবে এবং গ্যাংস্টাররা তাদের নিজস্ব আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক ব্যবহার করে ভারতে অস্ত্র, জাল টাকা এবং ড্রাগসের চালান পৌঁছাবে। এই চক্রান্ত করাচিতে বসে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তারা গুণাক্ষরও বুঝতে পারেনি করাচিতে বসে ভারতকে ধ্বংস করার যে ছক কষছেন, যে টেবিলের খুব কাছে আছে একজন ধুরন্ধর। অজিত ডোভাল বুঝে গিয়েছিলেন এই নেটওয়ার্কে সামরিক শক্তি দিয়ে থামানো যাবে না, একে ধ্বংস করতে হবে এদের নিজেদের বিষাক্ত কৌশল ব্যবহার করেই। আন্ডারকভার জগতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো কাউন্টার ইন্টেলিজেন্স। করাচি গ্যাংস্টারদের মধ্যে ছিল তীব্র ব্যক্তিগত শত্রুতা এবং ক্ষমতার লোভ। ডোভাল অত্যন্ত গোপনে এবং সুচতুরভাবে গ্যাংস্টার গ্রুপগুলোর মধ্যে ভুয়া তথ্য বা মিস ইনফরমেশন ছড়াতে শুরু করলেন। এক গ্যাংস্টারের কাছে গিয়ে বলতো অন্য গ্যাংস্টাররা তাদের টাকার হক বসাচ্ছেন, তাদের গোপন ঠিকানার কথা পুলিশকে জানিয়ে দিচ্ছেন। ফলে গ্যাংস্টারদের নিজেদের মধ্যেই শুরু হলো এক ধরনের যুদ্ধ বা গ্যাং ওয়ার, যা আইএসআই সাপ্লাই চেইনকে পুরোপুরি থামিয়ে দিয়েছিল। যে বড় চালানটি ভারতে ঢুকে বড় ধরনের নাশকতা চালানোর কথা ছিল তা করাচি বন্দর ছেড়ে বেরোতেই পারলেন না, কারণ চালানটি যার হাতে পৌঁছানোর কথা ছিল সে ততক্ষণে করাচির গ্যাং ওয়ারের শিকার। ডোভাল জানতেন খেলা শেষ পর্যায়ে পৌঁছে গেছে, করাচিতে তার উদ্দেশ্য সফল হয়েছে, সীমান্ত পার হয়ে সবচেয়ে বড় চক্রান্ত নস্যাৎ করা গেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তিনি কি এই বিষাক্ত শহর থেকে জীবিত বের হতে পারবেন? কারণ আইএসআই ততদিনে করাচি ছেড়ে বেরোনোর প্রতিটি পয়েন্টে পাহারা বসিয়ে দিয়েছে। অজিত ডোভাল তার শেষ চালটি চাললেন। তিনি চেনা রুট কিংবা কোনো বড় এয়ারপোর্ট ব্যবহার করলেন না। অত্যন্ত সাধারণ এক ব্যবসায়ীর ছদ্মবেশে ভুয়া পরিচয়পত্র এবং থার্ড কান্ট্রি ডিপ্লোম্যাটিক রুটের সাহায্যে তিনি করাচির সীমানা অতিক্রম করলেন। আর পেছনে পড়ে রইল 7টি বছর, যে 7টি বছর প্রতিদিন প্রতি সেকেন্ড তিনি দাঁড়িয়েছিলেন এক অজানা মৃত্যুর মুখে। পেছনে পড়ে রইল সেই চায়ের দোকান, গলি আর সেই মসজিদ যেখানে কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যেত ইতিহাস।